দেখো, আমার লাইফের বেস্ট মোটিভেটর যদি বলতে হয়, সেটা আমার মা। বাবা খুব সামান্য একটা কাজ করতো, যেটা একটা ধরো নাও একটা কাপড়ের দোকানে খাতা লেখার কাজ করতো, এবং প্রতি মুহূর্তে যখন আমি কোনো না কোনো ক্ষেত্রে ডাউন হয়েছি, আজও মা ইজ দেয়ার। এমনও দিন গেছে যেখানে ধরো রাত্রিবেলা 1টার সময় বাড়ি ফিরছি ঠান্ডায়, স্টেশন পার করে চলে গেছি ঘুমিয়ে পড়ে, আচ্ছা, হেঁটে ওই স্টেশন থেকে পরে আগের স্টেশন পর্যন্ত ফিরেছি। এত গল্প শোনানো আমাদের সবার প্রিয় সুজয় নীলদাকে মোটিভেট করেছে এরম তোমার জীবনের একটা গল্প, মানে যেটা তোমার লাইফের যে ভাবনা চিন্তা সেটাকে পরিবর্তিত করেছে। দেখো, আমার লাইফের বেস্ট মোটিভেটর যদি বলতে হয়, সেটা আমার মা। আমার মাকে ছোটবেলা থেকে আমি যা লড়াই করতে দেখেছি, ইভেন আজও, সেটা লাজবাব। এবং প্রতি মুহূর্তে যখন আমি কোনো না কোনো ক্ষেত্রে ডাউন হয়েছি, আজও মা ইজ দেয়ার। মানে ধরে নাও, আমি তোমাকে বললামই যে আমি মাটির বাড়িতে বড় হয়েছি। বাবা খুব সামান্য একটা কাজ করতো, যেটা একটা ধরে নাও একটা কাপড়ের দোকানে খাতা লেখার কাজ করতো, মানে সেখানে একটা। তো সেই রকম জায়গা থেকে সামান্য মাইনে, সেটা দিয়ে যে ম্যানেজ করা, আমাদের 2 ভাই বোনের পড়াশুনো, বেড়ে ওঠা, এগুলো ম্যানেজ করে যে চলা, আমি এই ভদ্রমহিলাকে স্যালিউট করি প্রতি মুহূর্তে, যে তুমি লড়াইটা শিখিয়েছো কীভাবে লড়াই করতে হয়। তো আজও যখন ধরো তোমাকে মানে সিম্পলি যদি বলতে হয়, কিছু করার জন্য কিছু খরচ হলো, সেটা ঠিক আছে, যদি ফালতু কোনো খরচ করে ফেলি, 2টো বকা খেতে হয় আমাকে। মানে মূল্য দিতে শেখো, এটাও সে আজও বলে চলেছে, যে প্রতিটা মুহূর্তে যে ধরো এটা না হলেও চলতো, সেটার জন্য একটা ফালতু খরচ করা হলো, সেটার জন্য আজও বকা খেতে হয়। তো আমি প্রতি মুহূর্তে আমার মাকে মানে সাংঘাতিকভাবে জিজ্ঞেস করি যে কোনো কিছুর ক্ষেত্রে, আর মা প্রতিটা মুহূর্তে ঠিক উত্তরটা দেয় একদম। এনি স্টোরি বলতে কি বলি বলো তো, প্রতি মুহূর্তেই এত মোটিভেটেড হই এখন, ইভেন প্রতি মুহূর্তে তো আলাদা করে ভাবে স্টোরির কিছু না, ওইভাবে স্টোরি কিছু মাথায় আসছে না এইভাবে। মা তো পুরোটাই জুড়ে রয়েছে গো, মানে আলাদা করে আর কি বলবো। এবার তোমায় একটা জিজ্ঞেস করছি, যে একটা রানাঘাটের মতো অঞ্চলে মাটির বাড়ি থেকে বড় হয়ে বাংলার মানুষের ভালোবাসা, আশীর্বাদ এগুলো তো ছেড়ে দাও, কিন্তু কমার্শিয়ালিও 10 জন মানুষ তোমার কাছে কাজ করছে, তোমার বাড়ি, গাড়ি, মোবাইল, মানে প্রাইমারিলি মানুষ যেটা স্বপ্ন দেখে সেগুলোর প্রত্যেকটা প্যারামিটারের অনেকগুলো তোমার কাছে পূরণ হয়ে গেছে। তুমি একটা জীবনে প্রচণ্ড উত্থান, আমি পতন বলবো না, উত্থান পতন বলবো না, উত্থান দেখেছো, অবভিয়াসলি দেখেছো, বাট আমি যদি ওভারঅল একটা তোমার লাইফস্টাইল, তোমার পরিচিতি, তোমার জীবনের যে মান ক্যালকুলেশন করি, তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে তুমি অনেকটা এগিয়েছো। আমি বলছি, আজকে বাংলার ঘরে ঘরে বহু ছেলে মেয়ে, তুমি সেই যে স্ট্রাগলটা করতে, যেরমভাবে খাটের তলায় চলে যেতে হতো, সেই স্ট্রাগলটা করছে এবং হয়তো স্বপ্ন দেখছে আমিও একদিন বাংলার বুকে প্রতিষ্ঠিত হব। থট প্রসেসটা কি ছিল সেই সময়? দেখো, এইটা আমি আমার স্ত্রীকেও বারংবার বলি এই কথাটা, মানে যখন আমাদের একটা তো লাইফ রিভিউ করি আমরা প্রতিদিন, মানে প্রতিদিন কেন বলবো, প্রতি মুহূর্তে করতে হয় লাইফ রিভিউ, যে এই মুহূর্তে এইভাবে আমাদের চলছে, আমরা হয়তো এটার স্বপ্ন দেখেছিলাম। তো এই রিভিউতে আমরা কি কি ঠিক করেছি, কি কি ভুল করেছি, প্রত্যেকটা জিনিসকে দেখি। হ্যাঁ, ভুল তো হয়েছে, যে কারণে 2 কদম পিছিয়ে আসতে হয় প্রত্যেকেই, সবার জীবনে। তুমি চাইলেই গ্রাফটা এইভাবে উঠবে না, তুমি গ্রাফটা এই করতে করতেই যাবে, তোমায় যদি উঠতেই হয়, শেয়ার বাজারের গ্রাফের মতো, একদম তাই। হ্যাঁ, মানে তোমাকে ওই টিকে থাকতে হবে, তোমাদের তো ভাষা এটাই বলে না, টিকে থাকতে হবে। হ্যাঁ, সেই টিকে থাকা মনোভাবটা যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি সাহস রাখতে পারো যে আমি লড়বো, এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে এই মেন্টাল সেট আপ রাখতে হবে যে আজকে আমি 0 থেকে শুরু করছি, তাহলে তুমি থাকবে বস, তা না হলে নয়। এবং ধরো এত আমি অনেকটাই বড় জার্নি হয়ে গেছে, মানে যদি বলতে হয়, ধরো 2010-11 সাল নাগাদ আমি বলছি তোমার জীবনে যে পরিবর্তনটা ঘটেছে এটা আমূল পরিবর্তন। অনেকেই হয়তো আজকে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি পাচ্ছে, সেটা
প্রচুর মিলিয়ন না হলেও যথেষ্ট পাচ্ছে, কিন্তু তাদের বেড়ে ওঠাটা হয়তো তাদের বাবা সরকারি চাকরি করতো বা শহরেই বেড়ে ওঠা, কলকাতাতে বেড়ে ওঠা, বা নিদেন পক্ষে তোমার কলকাতার পার্শ্ববর্তী কোনো বাড়িতে বেড়ে ওঠা, যেখানে তাদের ছোটবেলায় সেই অভাবটা ছিল না, হয়তো গাড়ি বাড়ি ছিল না কিন্তু ওই স্ট্রাগলটা ছিল না। কিন্তু তোমার যে লাইফটা তুমি বললে, এতে তো একটা বিরাট স্ট্রাগল করেই উঠতে হয়, কারণ কলকাতা পৌঁছতেই ওইখান থেকে অনেকটা সময় লেগে যায়, কলকাতা এসে বাকি করাটা অনেকটা। 19 বছর বয়সে প্রথম কলকাতায় আসি আমার। এক্স্যাক্টলি আমি বলছি সুজনীল দা, এই যে মেন্টালি মানে তুমি কি যখন স্ট্রাগল করছো, বা স্ট্রাগল বলবো না, তখন ওটা স্ট্রাগল বোঝা যায় না, তখন ওটা একটা জীবনের অঙ্গ। এখন তাকিয়ে মনে হয় যে বিশাল স্ট্রাগল করছি, কারণ আমাদের একবারও ওই আজও না মনে হয় না স্ট্রাগল করেছি, জানো তো। আমাদের আজও রোদ্দুরের মধ্যে সাইকেল নিয়ে চালাতে গিয়ে তখন মনে হয়নি যে আমি স্ট্রাগল করছি বিরাট রকমের। আমি বলছি এই যে স্বপ্ন দেখার সাহস, যে আমি বড় হব, এই ভাবনা চিন্তাটা গ্রো করার সময় তোমার মধ্যে কি ছিল? কারণ এইটা কিন্তু তোমার থেকে অনেকে জানতে চায়। ওকে, দেখো আমার একটা জিনিসই ছিল, কিছু একটা করবো। এই কিছু একটা করবোটা কি ছিল আমি জানি না আজও। হ্যাঁ, মানে একটা কিছু করে আমাকে বড় হতে হবে, মানে কিছু একটা করবো। বড় হবো কি না হবে সেটা আলাদা প্রসঙ্গ, মানে মানুষের মধ্যে ছড়াবো কি করবো সেটা আমি জানি না, বাট কিছু একটা করবো, এই একটা পয়েন্ট আমার মাথার মধ্যে চিরদিন ছিল, যেটা আজও চলে। এখনও মনে হয় না যে কিছু একটা করতে পেরেছি। তো সেই যে কিছু একটা করবোটা ছিল। তো আমি তোমাকে এই ক্ষেত্রে বলি, তার জন্য যা যা করতে হতে পারে তার সব কিছু করতে আমি রাজি আছি। আচ্ছা, এই ক্ষেত্রে ধরো এমনও দিন গেছে যেখানে ধরো রাত্রিবেলা 1টার সময় বাড়ি ফিরছি ঠান্ডায়, স্টেশন পার করে চলে গেছি ঘুমিয়ে পড়ে। আচ্ছা, হেঁটে ওই স্টেশন থেকে পরে আগে স্টেশন পর্যন্ত ফিরেছি, ফেরার ট্রেন নেই তো রাত 1টার সময় ফিরে গেছে, ধরো বেরিয়ে গেছে শেষ ট্রেন। আমাকে যদি ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, পরের ট্রেনটা পেতে গেলে ভোর হবে, আমাকে পরের দিন সকালে বেরোতে হবে, কোন এনার্জি নিয়ে বেরোবো? বাড়ি ফিরতেই হতো আমাকে। ওই শীতের ঠান্ডায় ফিরেছি। অনেক কাজ করেছি এমন যেখানে কিছু পাবো ভেবে টাকা পাইনি, তাও ছাড়িনি। পরের বার যখন অন্য কেউ ডেকেছে সেখানে কিন্তু গেছি সেই এনার্জি নিয়ে, যে না কিছু না তো পাবো, ওটা ব্যাপার। ওরা দেয়নি, এরা দেবে। তো কখনো না নেগেটিভিটি আসতে দিইনি নিজের মধ্যে, যে হচ্ছে না। একটা বারই আমি শুধু নেগেটিভ হয়েছিলাম নিজের লাইফের ক্ষেত্রে। কিরকম? এটা আমি বহু আগে বলেও ছিলাম, একটা এরকম নিজের এতে জোশ টক্স বলে যে জায়গাটা হয়, ওখানে আমি বলেও ছিলাম যে এইরকমই কোনো একজন মানে ডেকেছিলেন, তিনি মোলেস্ট করেছিলেন। তো বলতে আজ খুব সহজ লাগছে বিষয়টা, সে সময় বুঝিও নি ব্যাপারটা কি ঘটে গেছে আমার সঙ্গে। কারণ এই কনসেপশনটা পুরুষদেরও যেটা করা যায়, এই কনসেপশনটা সোসাইটিতে ছিল, এবং সেটা বলা যাবে না, বললে তো আরো লজ্জাস্কর ব্যাপার। একটা পুরুষ তো বলতে পারে না ওইভাবে। মানে ব্যাপারটা ওই রকমই একটা সিচুয়েশন ছিল, যে সময়টা আমি সব কিছু থেকে দূরে চলে গেছিলাম, জাস্ট আমি কিছু আর করবো না, মানে এই জায়গাটা থাকবোই না। এতটা মানসিকভাবে একটা পীড়া পেয়েছিলাম যাকে বলে। তো এই কষ্টগুলো না কোথাও গিয়ে সেই সময়টাই হয়তো আমাকে শক্তিশালী করেছিল আবার ফিরে আসার জন্য। আমি হয়তো ভাবছি আর ফিরবো না, কিন্তু সে সময় না পড়াশোনায় মন বসাতে পারছি, না ক্রিয়েটিভ কিছু করতে পারছি। ধরে না ওই 2012-13 ওই সময়টার কথা বলছি। এই ফেজটা কতদিন ছিল? ছিল বছর 2 ছিল। বছর 2 তো আমাকে বেশ ভেঙে চুরে দিয়েছে যাকে বলে। সেই সময়টায় কিচ্ছু করতে পারিনি, মানে জাস্ট ধরো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করলাম, মানে এই সমস্ত জায়গা থেকে সরে গিয়ে সেটাও কনসেন্ট্রেট করতে পারছি না, কিছুতেই ধরো কিছু হচ্ছে না লাইফে। মানে একটার পর একটা পরীক্ষা দিচ্ছি, সেগুলো ফেলিয়ার, একটার পর একটা পরীক্ষা দিচ্ছি, ফেলিয়ার। প্রস্তুতিই হচ্ছে না ঠিক করে, কী করে হবে? মেন্টাল স্টেবিলিটি নেই। কিন্তু ওই একটা ফেজই আমি জাস্ট লাইফের নেগেটিভ ছিল, আমার লাইফের ফেজ যদি বলতে হয়। তারপর আবার আমি ঘুরে দাঁড়িয়েছি। সেক্ষেত্রেও মা, এই যে বলছিলে আমার বেস্ট মোটিভেটর মা, তো তুমি উদাহরণ দিতে বলছিলে, এটাকে তুমি উদাহরণ হিসেবে ধরতেই পারো। যে আর তোমার চারপাশে যে 5টা ফ্যাক্টর কাজ করছে, তার বেশিও হতে পারে, সেইগুলোর এই যে ফ্যাক্টরগুলো, সেগুলো ফ্যাক্টরি, তুমি ওই ফ্যাক্টরগুলো সরিয়ে নিলেও তুমিই থাকবে। এক্স্যাক্টলি, তাই না? আজকে ধরো আমি কালো জিন্সটা পরে আছি, সাদা জামাটা পরে আছি, ভেতরেই একটা সাদা গেঞ্জি পরে আছি, এগুলো সরিয়ে দিয়ে আমি যদি একটা হাফ প্যান্ট পরে একটা টি শার্ট পরে, নর্মাল টি শার্ট পরে বসে পড়ি, আমিই থাকবো।
এই মাইকটা না থাকলে অন্য একটা ধরো লেপেল মাইক নিয়ে নিতাম, তা তো এই কথাগুলো শুনতে পাবেন মানুষজন। তুমি যদি তোমার কথা শোনাতে চাও, তুমি যদি তোমাকে তুলে ধরতে চাও, তাহলে তুমি থাকলেই চলবে। এইটা একটা মন্ত্র হয়ে গেল মনের মধ্যে। এই যে পাওয়ারটা ফিল করেছিলাম না, দেন আবার ফিরে এলাম, প্রসার ভারতীর পরীক্ষা দিলাম আচ্ছা 2015-য়। সে সময় ব্যাংকিংও দিচ্ছি, ওগুলোর প্রস্তুতিও আমার হয়ে এসছে মোটামুটি, সেগুলো করছি। ধীরে ধীরে দেখলাম যে স্কোরিং বাড়ছে, আমার কাট অফ মার্কস ক্লিয়ার করার জায়গায় এসে যাচ্ছি। যে সময় ক্লিয়ার হলো সে সময় প্রসার ভারতীও ক্লিয়ার হলো, দুটো একসাথে, দুটো একসঙ্গে। দুটো বাঁচলাম ভালোবাসা আমি একসাথে। প্রসার ভারতীকে। তো এই জায়গায় সেই সময় দাঁড়িয়ে ধরো আমার পরিবার কিন্তু সেই মানে খুব যে জায়গায় চলে গেছে তা নয়। বাবা হয়তো একটু আরেকটু মানে ঠিকঠাক রোজগার করছে, আমি বোন টিউশন করি, সেই জায়গা থেকে আমাদের দুজনের পড়াশোনার খরচগুলো আর চালাতে হচ্ছে না, ওই খরচটা চাপটা নেমেছে। বা আমি টুকটাক যে সমস্ত কাজকর্ম করে জমিয়েছিলাম সেগুলো দিয়ে চলছে। কিন্তু ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার সরকারি চাকরি খুব দরকার ছিল। হয়ে গেল যে সময়টায় আমি কাউকে না জানি, ইভেন মাকেও না জানি, আমি চাকরিটা নিইনি, রেডিওর দিকে গেছিলাম। মানে হয়েও গেল ওই সময়, কিন্তু হ্যাঁ, তুমি নাওনি। নিইনি। আর ওটাই হয়তো তোমার জীবনের ওটাই একটা turning টার্নিং point। পয়েন্ট। ওই লোকে বলে না যে রং টার্ন, না ওটা রাইট টার্ন। রাইট টার্ন ছিল। সাহসটা খুব দরকার জীবনে। কিন্তু ওই সময় যে ধুকপুকুনিটা তুমি কল্পনাও করতে পারবে না, যে আমি একটা বিশাল বড় রিস্ক নিচ্ছি, জীবনের রিস্ক। একদমই তাই। সরকারি চাকরি পাওয়ার জন্য তো মানুষ স্বাভাবিক, সেটা একটা আমিও তো স্বপ্ন কেটেছি না, আমি অনেকের। 2-3 বছর কেটেছি, আমার অক্লান্ত পরিশ্রম গেছে ওর মধ্যে। স্বপ্ন মানুষের। অক্লান্ত পরিশ্রমটার মানে ধরে নাও একটা সাফল্য এলো, যে সাফল্যটা আমি গ্রহণ না করে আমি আমার প্যাশনকে ফলো করলাম।